চাকরিহারা শিক্ষকদের ডিআই অফিস অভিযান বা ভাঙচুর নিয়ে তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য কি বললেন আপনারা সেটা নিশ্চয়ই ভিডিওতে দেখবেন। কিন্তু আমরা একটা কথা শুধু বলি যে তিনি যেটা বলেছেন যে শিক্ষকরা সত্যি সত্যি এর সঙ্গে হয়তো যুক্ত ছিলেন না, তাদের দলের মধ্যে কোনো দুষ্কৃতী ঢুকে ডিআই অফিস আক্রমণ করে তাদের চাকরির আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়াটাই ছিল তাদের ধর্ম বা তাদের উদ্দেশ্য। এবং যে সমস্ত কথাবার্তা বলেছে ওই মিছিল থেকে সত্যি সত্যি সেটা শিক্ষকরা করেছে বলে কেউই বিশ্বাস করতে পারবে না। তাহলে হয়তো কোনো কারণে তাদের দলের মধ্যে ঢুকে, মিছিলের মধ্যে ঢুকে কোনো দুষ্কৃতী বা অন্যান্য কোনো রাজনৈতিক দলের উদ্দেশ্য প্রণোদিতভাবেই তারা এটা করেছে যাতে শিক্ষকদের বদনাম করা যায়। আপনারা দেখুন দেবাংশু কি বললেন। কেউ করে না, এবং এটা কোনো ইন্ডিভিজুয়াল পুলিশের অ্যাক্টিভিটি, অ্যাজ হোল পুলিশ ফ্রেটার্নিটিও সমর্থন করে না। কারণ কোনো মানুষকেই একজন পুলিশ বা কোনো মানুষই কোনো মানুষকে লাথি মারতে পারে না, অশোভনীয়। যেমন ওমপ্রকাশ মিশ্রকেও লাথি মারতে পারে না যাদবপুরের ছাত্ররা, তেমন একজন শিক্ষককে একজন পুলিশ লাথি মারতে পারে না। এটা প্রত্যেকের কোড অফ কন্ডাক্টের বিরুদ্ধে, মানুষ হিসাবে কোড অফ কন্ডাক্টের বিরুদ্ধে, প্রফেশন হিসাবে তো অনেক পরের কথা। কিন্তু গোটা ঘটনাটা সূত্রপাত কোথা থেকে? আমি আপনাদের একটা কথা বলছি। এই যে আন্দোলনটা হলো, এই যে আন্দোলনটা অর্গানাইজ করা হলো কসবার ডিআই অফিসের সামনে, সমস্ত ডিআই অফিসের সামনেই করার কথা হয়েছিল, সেখানেও হলো। সেখানে আন্দোলনরত যারা ছিলেন তারা বলছিলেন শান্তিপূর্ণ আন্দোলন। আমার বিশ্বাস ওখানে শিক্ষকদের মধ্যে বামরাম মিশেছিল, এটা আমার বিশ্বাস, কারণ শিক্ষকরা এই কাজ করতে পারেন না। যদিও আমরা জানি শিক্ষকদের মানসিক অবস্থা কি, চাকরি চলে গেলে প্রত্যেকটা মানুষের মানসিক অবস্থা কি হয় পেছনে সংসার পড়ে থাকলে। সেই শিক্ষকরা ওখানে গেলেন, তাদের মধ্যে ঢুকে থাকা কিছু দুষ্কৃতী, কিছু রাজনৈতিক দুষ্কৃতী, তারা উস্কানি দিল, দরজা ভাঙার চেষ্টা হলো। এবার ভাবুন, একটা ডিআই অফিস, সরকারি সম্পত্তি, সেখানে দরজা ভেঙে ঢোকার চেষ্টা হচ্ছে, তার মানে সেটা তো কোনো শান্তিপূর্ণ আন্দোলন নয়। পুলিশ কি সেটা আটকাবে কি আটকাবে না? সাধারণ নিয়ম কি বলে? পুলিশ তো আটকাবে, প্রতিরোধ করবে। এবার ধরুন পুলিশ প্রতিরোধ করছে, তারপরে পুলিশের সঙ্গে এইটা হলো, যেটা আমি এখন আপনাদের দেখাতে চলেছি। দেখুন, এই পুলিশটাকে প্রথম মেরেছে, ঠিক আছে, মারার পর তারপরে লাঠি চার্জ হয়েছে। দেখেছেন একজন পুলিশকে কিভাবে হেনস্থা করা হলো, মারধর করা হলো। এখানেই শেষ নয়, বাইরের দিকের একটা ভিডিও দেখুন, শুনুন। পেট্রোল নিয়ে জ্বালিয়ে দেব, পেট্রোল নিয়ে জ্বালিয়ে দেব। এই দুটো চিত্র দেখে আপনারা বিশ্বাস করেন এরা কোনো সাধারণ শিক্ষক হতে পারে? আমি তো বিশ্বাস করি না। আমার বিশ্বাস এরা কোনো রাজনৈতিক গুন্ডা, এরা শিক্ষক হতেই পারে না। শিক্ষকদের মধ্যে ঢুকে গিয়ে এরা এই কাজটা করেছে। কিন্তু এরা উস্কালো, এবং উস্কানোর পর পুলিশকে মারধর, গেট ভাঙতে চাওয়া, এবং তারপরে বাইরে জ্বালিয়ে দেবো পেট্রোল নিয়ে, এরকম ঘটনা। এরপরে পুলিশের কাছে আর কি অপশন থাকে? দেখুন, আমাদের সরকার আগাগোড়া সংযত। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পুলিশ ট্রিগার হ্যাপি নয়। আজ অব্দি আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ একজন মানুষকে গুলি করে মারেনি। জ্যোতি বসুর সরকার, বুদ্ধবাবুর সরকার এই কাজ করে গিয়েছেন। সিঙ্গুর থেকে নন্দীগ্রাম থেকে 21শে জুলাই একের পর এক উদাহরণ আছে, বললে শেষ হবে না। আর অন্যান্য রাজ্যের কথা তো বাদই দিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় শুধু গুলি চালাতেই অ্যালাউ করেন না তা নয়, উল্টে পুলিশকে স্ট্রিক্ট নির্দেশ দেওয়া আছে, খুব সমস্যা না হলে কেউ লাঠিও চালাবেন না, বল প্রয়োগও করবেন না। কিন্তু এই পরিস্থিতির যদি সৃষ্টি হয়, যেখানে পুলিশের প্রাণ সংশয়, যেখানে সরকারি সম্পত্তি ভাঙচুর হতে পারে, পুলিশের একটা ন্যাচারাল ডিউটি সরকারি সম্পত্তিকে সেভ করা, এটা যে কোনো স্টেটের পুলিশ যে কোনো জায়গায় করবে। তারপরে যদি এরকম কাজ হয়, তাহলে পুলিশ সেটা প্রতিরোধের চেষ্টা করবে না? এটা আমার আপনাদের কাছে 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর বক্তব্য কি? আচ্ছা, আমার একটা কথা বলুন তো, এই যে শিক্ষকরা যখন চাকরি হারালেন, তারপরে তারা তাদের বক্তব্য মুখ্যমন্ত্রীকে জানানোর জন্য তাদের কি কালীঘাটে বা নবান্নের বাইরে ধর্ণা দিতে হয়েছে দিনের পর দিন? মুখ্যমন্ত্রীকে চিঠির পর চিঠি লিখে হাঁপিয়ে যেতে হয়েছে? মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে তার সাথে দেখা করার জন্য পায়ে সুতলাক হয়ে গেছে, যেটা আগেকার দিনে হতো? হয়নি তো। তাদের এক ডাকে মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোরে হাজির হয়েছেন, পার্টি মিটিং নয়, চাকরিহারা শিক্ষকদের মিটিং এ মুখ্যমন্ত্রী হাজির হয়েছেন একা বাঘিনীর মতো, এবং সেখানে দাঁড়িয়ে শিক্ষকদের অভয় দিয়েছেন, দিদির মতো বলেছেন, মায়ের মতো বলেছেন, আমি তোমাদের পাশে আছি। এবং শুধু সেখানেই শেষ নয়, তার সরকারের প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি সবটা পরিষ্কার করে বলেছেন। আকারে ইঙ্গিতে, আইনের ফাঁক এড়িয়ে যতটা বলা সম্ভব, ইঙ্গিতবাহী যারা বুদ্ধিমান, সমঝদারও পেলে ইশারাহি কাফিয়া, তারা সবটা বুঝবেন তিনি কি কি ইঙ্গিত দিতে চেয়েছেন। আপনাদের তো মাইনে কেউ বন্ধ করেনি, আপনারা কেন সার্ভিস বন্ধ করে দিচ্ছেন, কেন ভলেন্টিয়ারি সার্ভিস দিচ্ছেন, এই সব রকম ভাবে তিনি অনেক অর্থে বোঝানোর চেষ্টা করেছেন। এবং তার সরকার যে এরপরে ক্লারিফিকেশন চাইবে কোর্টের থেকে, তারপর রিভিউ পিটিশন দাখিল করবে, এবং এরপরেও যদিও না হয়, এই দুটোই যদি ফেল করে, তারপরেও তিনি কি করবেন সবটা বলেছিলেন। তিনি কিন্তু কোনো জায়গা থেকে এই ইঙ্গিত দেননি তার সরকার হাত তুলে নিচ্ছে, বরং তিনি মায়ের মতো, দিদির মতো পাশে আছেন বোঝানোর চেষ্টা করেছিলেন। কদিন আগের ঘটনা, 1 দিন আগের ঘটনা,
তো মাত্র একদিন আগে, মানে দুদিন ধরতে গেলে, যেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী তাদেরকে এই অভয়টা দিলেন, সামনে 2-3 মাস সময় রয়েছে, আপনারা তাকে 2 মাস তার অ্যাক্টিভিটিগুলো করার সুযোগ দেবেন না? সরকারের কাজ করার সুযোগ দেবেন না? মুখ্যমন্ত্রী এটা আমি মেনে নিতাম, মুখ্যমন্ত্রী নেগেটিভ কিছু বলতেন, তারপরে আপনারা আন্দোলনে নামতেন, যেটা উত্তরপ্রদেশে হয়েছিল, যেটা ত্রিপুরায় হয়েছিল, যেটা বাংলাতে এর আগে ইতিহাসে হয়েছিল। কিন্তু মুখ্যমন্ত্রী সব রকম ভাবে পাশে দাঁড়ানোর কথা বলো, তাকে একটু সময় দিলেন না? কাদের উস্কানিতে আপনারা একাংশ এভাবে নামলেন রাস্তায়, এবং নামলেন শুধু না, হিংসাত্মক দিকে নিয়ে চলে গেলেন, যেভাবে ভিডিওতে দেখালাম আমি। একটা বড় অংশের শিক্ষক তো মুখ্যমন্ত্রীর আহ্বান শুনে তারা স্কুলে ফিরে গিয়েছেন, যারা বুদ্ধিমান, যারা বুঝেছেন কি বলতে চেয়েছেন মুখ্যমন্ত্রী, তারা স্কুলে ফিরে গিয়েছেন। একাংশ যারা রয়ে গেলেন, তারা বামরামের উস্কানিতে পড়ে এই কাজটা কেন করতে গেলেন? শিক্ষকদের গায়ে পুলিশের লাঠি পড়ছে, একজন ছাত্র হিসেবে এই জিনিস দেখতে আমার ভালো লাগে না, আমিও তো ছাত্র ছিলাম। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।